গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আমি পাঠ করব শিবরাম চক্রবর্তীর লেখা শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। শিবরাম চক্রবর্তী সাহিত্য জীবন শুরু কবি হিসেবে, তবে শিশু সাহিত্যিক হিসেবেই তার বাংলা সাহিত্যে উজ্জ্বল ভূমিকা। হর্ষবর্ধন গোবর্ধন দুই ভাই ও বিনি চরিত্র তার অমর সৃষ্টি। তার গল্পে আছে অনাবিল হাস্যরস আর নিজেকে নিয়ে ঠাট্টা। আমার ভূত দেখা, ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি, চক্রবর্তীরা কঞ্জুস হয়, যুদ্ধে গেলেন হর্ষবর্ধন, বিনির কাণ্ডকারখানা ইত্যাদি বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। 1960-এ মৌচাক এবং 1975-এ আনন্দ পুরস্কার পেয়েছেন। শুরু করছি শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। দেশ বিদেশ বেড়াতে সব ছেলেই ভালোবাসে, কিন্তু আমাদের শ্রীকান্তর ভ্রমণে আনন্দ নেই, বরং এটা তার কাছে বেশ ভয়ের। তার কাছে ভ্রমণের মানে হচ্ছে দেয়ের মন। তার মামা ভারী কৃপণ। কোথাও যেতে হলে গোটা বাড়িখানাই সে সঙ্গে নিয়ে যেতে চায়। কি জানি বিদেশে কোন জিনিসের দরকার পড়লে যদি সেটা আবার পয়সা খরচ করে কিনতে হয়। কিন্তু শ্রীকান্তের এদিকে প্রাণ যায়। সেই বিরাট লটবহর তো তাকেই বইতে হয়। সেসব মালপত্র গাড়িতে তুলতেও শ্রীকান্ত, গাড়ি থেকে নামাতেও শ্রীকান্ত। স্টেশনে যে কুলি নামক এক জাতীয় জীবের অস্তিত্ব আছে, এ কথা শ্রীকান্তকে দেখলে তার মামা একদম ভুলেই যান। কেবল কুলির কাজ করে কি নিষ্কৃতি আছে? তাকে সমস্ত রাস্তা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির দরজায় মুখ বাড়িয়ে। কেননা তার মামার ধারণা ওইভাবে দরজায় দাঁড়িয়ে থাকলে সে কামরার দিকে কেউ এগোয় না, এবং যে কামরার দিকে কেউ এগোয় সেদিকে কেবল একজন নয়, সেই স্টেশনে যত ভোম্বলদার সবাই সেই কামরার দিকেই ঝুঁকে পড়ে, তার মধ্যে জায়গা থাক বা না থাক। কিছু দূরে খালি কামরা থাকলেও তাদের যেন দৃষ্টি পড়ে না। তার মামা আবার পারতপক্ষে মেলগাড়িতে যান না, প্যাসেঞ্জার গাড়ি পেলে। যা হোক, 2-4 পয়সা তো বাঁচে। সময়ের আর কি মূল্য আছে বলো? 2 ঘন্টা পরে পৌঁছলে যদি 2 পয়সা বাঁচে, তারই মূল্য। প্যাসেঞ্জার গাড়ি সমস্ত স্টেশন ছুঁয়ে ছুঁয়ে যায়, 2-3 মিনিট অন্তর স্টেশন। কাজেই একটুখানি বসতে না বসতে আবার গিয়ে দরজায় দাঁড়াতে হয়। রাত্রেও ছাড়ার নেই, কেননা তখন যাতে কামরাতে স্থান বাহুল্য না কমে সেদিকে প্রখর দৃষ্টি রাখতে হয় তাকে। তার মামা আয়েশি লোক, সারাদিন তিনি গাড়িতেও বাড়ির আরাম চান। তখন যদি অনাহুত কেউ এসে তার জায়গা জুড়ে বসবার জন্য তার ঘুম ভাঙাতে চায়, তাহলে যে কি দুর্ঘটনা ঘটে তা শ্রীকান্ত ভেবে পায় না। কাজেই রিজার্ভ কামরার নোটিশের মতো গাড়ির দরজায় লটকে থাকতে হয় সারাক্ষণ। এইসব নানা কারণে ভ্রমণে শ্রীকান্তের সুখ নেই, শখও নেই। কিন্তু না চাইলেও অনেক জিনিস আপনি আসে। হাম হোক তাকে আর চায়, কিন্তু হামেশাই তো হচ্ছে। ফেল হতে আর কোন ছেলের বাসনা, তবু কাউকে কাউকে ফেল হতেই হয়। তেমনি শ্রীকান্তকেও মাঝে মাঝে দেশ ভ্রমণে বেরোতে হয়। যেমন আজ তাকে যেতে হচ্ছে। ছ্যাকড়া গাড়ির ছাদে যা জিনিস ধরে তার দ্বিগুণ চাপানো হয়েছে। গাড়ির মধ্যে শ্রীকান্ত, তার মামা এবং মামি, আর মামাতো বোন টেপি। কিন্তু তারই ফাঁকে ফাঁকে গাড়ির মধ্যেও জিনিসের কমতি নেই। জলের কুঁজো, হ্যারিকেন, লণ্ঠন, হাত ব্যাগ, ছাতা, পানের ডিবে, খাবারের চাঙারি, টুকরো টাকরা, আরো কত কি। কিন্তু এগুলোর জন্য শ্রীকান্তর ভাবনা নেই, কেননা এসব টেপির ভার। পানের ডিবে মামিমা সামলাবেন, আর খাবারের চাঙারি মামা। কিন্তু গাড়ির ছাদে বাক্স, তোরঙ্গ, বিছানার লাগেজ আর কাপড় চোপড়ের বিপুলকায় সুটকেস, ওসব এখন থেকে যেন শ্রীকান্তর ঘাড়ে চেপে বসেছে। শিয়ালদা স্টেশনে পৌঁছে মামা সর্বাগ্রে নামলেন। নেমেই বললেন, ওগো, হাত পাখাটা দাও তো। শ্রীকান্ত, মোটঘাট সব নামা।
বাপু কোচম্যান, তুমি একটু ধরো, বুঝলে? মালগুলো ধরে নামিয়ে দাও, ওকে? আমি টিকিটগুলো কেটে আনি। গাড়ি দাঁড়াতেই জনকত কুলি এসে জুটেছিল। তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে মাল নামাতে গেল। মামা টিকিট করতে পা বাড়িয়েছিলেন, কিন্তু কুলিদের অযাচিত কর্মস্পৃহা দেখে হাঁ হাঁ করে ছুটে এলেন। বাধা দিয়ে বললেন, কি তোমরা মাল নামাবে নাকি? আবদার পেয়েছো? স্পর্ধা তো কম নয়। কেন, আমাদের কি হাত পা নেই নাকি? একজন কুলি শ্রীকান্তর প্রতি সহানুভূতি দেখিয়ে বলল, ওই ছোট ছেলে, ও কি পারবে বাবু? কেন পারবে না শুনি? ওদের বয়সে আমরা লোহা হজম করে খেয়েছি। শ্রীকান্ত, সব চটপট নামিয়ে ফেল। ও বেটাতে ছুতে দিস না একদম। যাও যাও, তোমরা ভাগো এখান থেকে। বলে যেভাবে মাছি তাড়ায় সেইভাবে কুলিদের তাড়াবার একটা চেষ্টা করলেন, কিন্তু নড়ল না দেখে বললেন, দেখো বাপু, মালে হাত দিও না, পয়সা পাবে না বলে দিলাম আগে থেকেই। এই কথা বলে তিনি টিকিট কিনতে চলে গেলেন। শ্রীকান্তর ইচ্ছে হলো একবার বলে যে লোহা হজম করা যদি বা সম্ভব হয়, সেই লোহা বহন করা অতটা সহজ কাজ নয়। কিন্তু বলেই বা কী লাভ? সমালোচনা করলে তো লোহার ওজন কমবে না। এই ভেবে সে আস্তে আস্তে বাক্স, প্যাটরা, বাসনের ঝোলা, বিছানার লাগেজ, সুটকেস, মায়ের জলের কুঁজোটি পর্যন্ত গাড়ি থেকে নামিয়ে প্ল্যাটফর্মের একাংশে স্তূপাকার করতে লাগলো। টিকিট কিনে মামা ছুটতে ছুটতে ফিরলেন। বললেন, গাড়ি ছাড়তে আর দেরি নেই রে, 7-8 মিনিট বাকি। শ্রীকান্ত, এই সামান্য কটা জিনিস প্ল্যাটফর্মে নিতে তোর কবার লাগবে? 12 বোধ হয়। 12 হলে ফি বাড়ে 2 মিনিট, বাড়তি থাকে আরও 2 মিনিট। খুব গাড়ি ধরা যাবে টেপি। তুই এখানে দাঁড়িয়ে মালপত্রগুলো আগলা, শেষবারে শ্রীকান্তর সঙ্গে আসবি। আমি আর তোর মা এগোলুম। একটা খালি রেখে কামরা দেখতে হবে তো। শ্রীকান্ত, তুই ট্রাঙ্কটা মাথায় নে, তার উপরে ছোট সুটকেসটা চাপিয়ে দিচ্ছি, পারবি তো? বিছানার লাগেজটা বাঁ হাতে নিয়ে লণ্ঠন দুটো ঝুলিয়ে নিস, তাহলেই হবে। দ্বিতীয়বারে বাসন কোসনের থলেটা আর তোর মামির তোরঙ্গটা নিবি, দৌড়ে আসবি, নইলে গাড়ি ফেল হবে, বুঝেছিস তো? আমি এগোই ততক্ষণ। তিনি তো এগোলেন, কিন্তু কিছু দূর গিয়ে দেখেন শ্রীকান্ত দেখা নেই। তিনি আশা করেছিলেন শ্রীকান্ত তার পিছু পিছু দৌড়চ্ছে। তাকে দেখতে না পেয়ে তিনি ক্ষুণ্ণ হলেন। ফিরে এসে দেখেন শ্রীকান্ত মালপত্রের বোঝা নিয়ে একেবারে যেন চিত্রপুত্তলিকা। কি রে, এখানে দাঁড়িয়ে রয়েছিস যে? গাড়ি ফেল হয়ে যাবে তো। কি করব আমি, এগোতে পারছি না যে, বড্ড ভারী হয়েছে মামা। টেবিকে বললাম তুই পেছন থেকে ঠেলে ঠেলে দে আমাকে, আমি চলতে থাকি, তা ও তো। বারে, বাবা আমায় এখানে জিনিস আগলাতে বললো না, আমি ওকে ঠেলতে ঠেলতে যাই আর এদিকে সব চুরি হয়ে যাক। তোমার আর কি, জিনিস কমে গেলে তোমাকে তো বইতে হবে না। মামা বললেন, তাই তো, ভারী মুশকিল হলো দেখছি। একটা কুলি এবার সাহস করে এগিয়ে এসে বলল, খোকা বাবু, ফেকবে কেন? সব ফেলে ভেঙে চুরমার হবে তো, আর ট্রেন ভি ছড়ে দেবে। তাই তো, ভারী মুশকিল তো। কুলি করলে তো নগদ লোকসান, এদিকে জিনিস ফেলে ভাঙলেও ক্ষতি, গাড়িরও সময় নেই, কিন্তু ভাববার আর সময় কই। কাজেই বাধ্য হয়ে মামাকে 2টো কুলি করতে হলো। আধ ঘন্টা আগে বেরোলে এই অপব্যয়টা হতো না। শ্রীকান্তই 5-6 বার কম করে করে গাড়িতে মালগুলো তুলতে পারত। যাকগে, এখন আর উপায় কি। অতঃপর একটা দেখবার মতো দৃশ্য হলো। 2টি কুলি আগে আগে, তাদের মাথায় 2টো বড় বড় তোরঙ্গ। একজনের বগলে বিছানার লাগেজ, আর একজনের বগলে বাসনের থলে। মামি নিয়েছেন জলের কুঁজো, আর টেপি নিয়েছে পানের বাটা। মামার এক হাতে একটা ছোট হাত ব্যাগ, অন্য হাতে তাল পাখা।
তারই ভারে মামা কাতর, এতটা ঘেমে উঠেছেন যে ওরই ফাঁকে তালপাতার হাওয়া খেতে হচ্ছে তাকে। সবশেষে চলেছে শ্রীকান্ত কুঁজো হয়ে। বাড়তি ট্রাঙ্কটা তারই ঘাড়ে চাপানো হয়েছে। শোভাযাত্রাটা কিন্তু দেখবার মতো। গাড়িতে উঠেই মামা লম্বা করে বিছানা পারলেন। এতক্ষণ গুরুতর পরিশ্রম গেছে, সেজন্য যথেষ্ট বিশ্রামেরও দরকার। বিচিত্র লটবহরে ওই ছোট কামরার প্রায় সমস্তটাই ভরে গেছিল। তারই একধারে বসে শ্রীকান্ত তার পীড়িত ঘাড়ে শুশ্রূষা করছিল। তার অবস্থাটা বুঝে মামি বললেন, বড্ড লেগেছে নাকি রে? অপ্রতিভ হয়ে শ্রীকান্ত ঘাড়ে হাত বুলোনো বন্ধ করল। বলল, না মামিমা। মামা বললেন, ওয়েট লিফটিং একটা ভালো এক্সারসাইজ, এতে ওর ঘাড় শক্ত হবে, ওটা ওর করা দরকার। মামি বললেন, তোমার যেমন, যাচ্ছি তো কদিনের জন্য বেড়াতে, বিয়ের নেমন্তন্নে, এত মালপত্র নিয়ে বেরোনো কেন বাপু? কি কাজে লাগবে এসব? মামা বললেন, যাকে রাখো সেই রাখে, কথাটা জানো তো? সব জিনিসই কাজে লাগে, কাজের সময় তখন না পাওয়া গেলেই মুশকিল। মামি বললেন, মদনপুরে গাড়ি তো দাঁড়ায় মোটে 1 মিনিট, বোধহয় 1 মিনিটও দাঁড়ায় না। তার মধ্যে কি এই লটবহর নামানো যাবে? দেখো তখন কি পেশাদে পড়ো, বাক্স প্যাটরা সব গাড়িতেই থেকে যাবে, আমি বলে রাখছি। মামা বললেন, কি জানো গিন্নি, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, কিচ্ছু ভেবো না তুমি। মামার কথায় শ্রীকান্তর হৃৎকম্প হয়। কেননা মদনপুর স্টেশনে যেখানে 1 মিনিট মাত্র গাড়ি থামে, কিংবা তাও থামে না, সেখানে ভগবানের জায়গায় একমাত্র নিজেকে ছাড়া আর কাউকে সে কল্পনা করতে পারল না। এই বিরাট এবং বিচিত্র লটবহর তাকেই গাড়ি থেকে নামাতে হবে। তাহলেই তো সে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। শ্রীকান্ত সারা শরীর কাঁটা দিয়ে উঠল। দমদমে গাড়ি দাঁড়াতেই জনকত কৃষ্ণকায় ফিরিঙ্গি যুবক এসে সেই কামরায় উঠল। মামার এবং মালপত্রের বহর দেখে তারা একেবারে হতভম্ব। অবশেষে তাদের একজন ভাঙা বাংলায় মামাকে বলল, তোমরা এই গাড়িতে কেন বাবু? এটা সাহেবদের জন্য, দরজায় নোটিশ দেখো নাই? ফর ইউরোপিয়ানস অনলি, তোমাদের নামিতে হবে। সবেমাত্র আয়েশ করছেন, নামার কথায় মামার মাথা গরম হয়ে উঠল। তিনি বললেন, কেন নামতে যাব? আমরাও তোমাদের মতোই খাঁটি ইউরোপিয়ান। চাহিয়া দেখো, তোমাদেরও আমাদের মধ্যে কোনো ফারাক নেই, এক প্রকার গায়ের রং। অল রাইট, দেখি তোমরা নামিবে কিনা। বলে তারা নেমে গেল এবং পরবর্তী স্টেশনে একজন রেল কর্মচারীকে নিয়ে এলো। কর্মচারীটি এসেও নামতে অনুরোধ করলেন মামাকে। মামা বললেন, সমস্ত গাড়ি ভর্তি, কেবল এইটা খালি ছিল, কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে আমরা এই কামরায় উঠেছি। অন্য কোথাও উঁচু ক্লাসে আমাদের জায়গা করে দিন, এক্ষুনি আমরা নেমে যাচ্ছি। আচ্ছা, দেখছি জায়গা। বলে কর্মচারীটি নেমে গেলেন এবং ফিরিঙ্গিরা গাড়িতেই রইলেন। শ্রীকান্তর ভয় হলো, পাছে কর্মচারীটি অন্য কোথাও জায়গা খুঁজে পান, তাহলে তো এক্ষুনি তাকে ভগবানের অবতার হয়ে এই লটবহর বই করে নামতে হবে। কিন্তু কর্মচারীটি আর ফিরলেন না, গাড়িও ছেড়ে দিল। কেবল ফিরিঙ্গিরা নিজেদের মধ্যে গজরাতে লাগলো। মামা সেদিকে ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু মামি বললেন, কাজ নেই বাপু, পরের স্টেশনে চলো, আমরা নেমে যাই। হ্যাঁ, কোথাও খালি আছে নাকি তোমার জন্য কামরা? না থাক, পরের গাড়িতে যাব না হয়। পাগল, যদি পুলিশে ধরে নিয়ে যায়? সাহেবদের গাড়িতে। হ্যাঁ, ধরলেই হলো, তুমি চুপ করে থাকো, ব্যাটারা বাংলা বোঝে, তুমি ঘাবড়ে গেছো জানলে আরও লাফাবে। অগত্যা মামি চুপ করলেন। খানিক বাদেই ব্যারাকপুর এলো।
গাড়ি দাঁড়াতেই ফিরিঙ্গিগুলো একজন সাহেব কর্মচারীকে ডেকে আনলো। তিনি এসে বললেন, বাবু, তোমাদের নামিতে হইবে। জাহাজের সাহেবী ড্রেস এ কামরা কেবল তাদের জন্য। মামা বললেন, তা এ কথা আগে বলেননি কেন আপনারা? আমাদেরও সাহেবী পোশাক আছে, আমাদের সময় দাও, আমরা এক্ষুনি পরে নিচ্ছি। ওগো, ট্রাঙ্কের চাবিটা দাও তো। অগত্যা সাহেব কর্মচারী চলে গেল। মামার সত্যি কিন্তু সাহেবী পোশাক ছিল না, একটা চাল মারলেন মাত্র। এদিকে গাড়িও ব্যারাকপুর ছাড়ল। অতঃপর ফিরিঙ্গিরা আর কোনো উপায় না দেখে এদের তাড়াবার ভার নিজেদের হাতে নিল। পরস্পর পরামর্শ করে এমন চেঁচামেচি শুরু করে দিল যে মামি দস্তুর মতো ঘাবড়ে গেল। মামারও যে একটু ভয় হলো না তা নয়। মামি বললেন, হ্যাঁ গা, কামড়ে দেবে না তো? খানিকক্ষণ নিঃশব্দে মাথা নেড়ে মামা বললেন, কি জানি। কামড়াবার কথা শুনে টেপি একেবারে বাবার বিরাট পরিধির পেছনে এসে আশ্রয় নিল। মামা বললেন, ভালো ফন্দি মাথায় এসেছে। শ্রীকান্ত, তুই কুকুর ডাকতে পারিস? বিড়ালের ডাক খুব ভালো পারি মামা, ডাকবো? ম্যাও। না না, বেড়াল ডাকতে হবে না, মাঝে মাঝে তুই কুকুরের মতো ডাক দেখি। শ্রীকান্ত ডাকলো, আরো একটু জোরে। একজন জিজ্ঞেস করলো, ওরকম ডাকছে কেন সে? তার কি হয়েছে? মামা গম্ভীরভাবে বললেন, ও কিছু নয় সাহেব, 10-12 দিন হলো ওকে পাগলা কুকুরে কামড়িয়েছে। বিটেন বাই আ ম্যাড ডগ, বুঝলে? ফিরিঙ্গিরা যেন লাফিয়ে উঠল। হাইড্রোফোবিয়া, এ কথা আগে বলো নাই কেন? ওই তো কামড়াতে পারে। মামা বললেন, না না, কামড়াইবে না, ভয় নাই। বলতে বলতে নৈহাটি এসে পড়ল। ফিরিঙ্গিরা আর এক মুহূর্ত বিলম্ব না করে তৎক্ষণাৎ হুড়মুড় করে সেই কামরা থেকে পিঠ টান দিল। যাক বাবা, বাঁচা গেল বলে মামা যেই মাত্র না স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, অমনি আর একজন ফিরিঙ্গি যুবক এসে সেই কামরায় উঠল। সে কোনো উচ্চবাচ্য না করে এক কোণে গিয়ে বসল। মামাদের দিকে তাকালোও না। মামা বললেন, দাঁড়াও, তোমাকেও ভাগাচ্ছি পরের স্টেশনে। শ্রীকান্ত, গাড়ি ছাড়লেই, বুঝেছিস তো? যুবকটি ডিটেকটিভ নভেল বের করে পড়তে শুরু করে দিয়েছিল। হঠাৎ কুকুরের ডাক শুনে চমকে উঠে মামাকে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? কি হয়েছে ওর? সাহেবের মুখে পরিষ্কার বাংলা শুনে মামা বাংলাতেই জবাব দিলেন, ও কিছু না, জলাতঙ্ক, যাকে তোমরা হাইড্রোফোবিয়া বলো। ও তাই নাকি? ওতে ওর উপকার করবে বলে ছোকরা আবার বইয়ে মন দিলেন। তার নিশ্চিন্ত নির্বিকার ভাব দেখে মামার পিত্ত জ্বলে গেল। তবু তিনি বললেন, তোমাকে সাবধান করা আমার কর্তব্য। কি জানি, যদি কামড়ে দেয়, বলা তো যায় না, তখন তোমাকেও কিন্তু ওই রোগে। যুবকটি মৃদু হেসে বলল, আহা, না না, যে কুকুর ডাকে সে কি কখনো কামড়ায়? অগত্যা মামা হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন এবং শ্রীকান্ত ডাক ছেড়ে দিল। তাকে কুকুর বলাতে সে মনে মনে এমনই চটেছিল যে তার ইচ্ছা করছিল ফিরিঙ্গিটাকে এক্ষুনি গিয়ে ঘ্যাক করে কামড়ে দিয়ে আসে। কাঁচরাপাড়ায় গাড়ি থামতেই যুবকটি মুখ বাড়িয়ে বাইরে দেখছিল। তার পরিচিত বন্ধুদের দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করতেই সেই পুরাতন দল এসে উপস্থিত। তারা তাকে ওই কামরায় দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, তুমি নিরাপদে আছো তো? ওখানে যে মারাত্মক হাইড্রোফোবিয়া। সে আমি সারিয়ে দিয়েছি। সারিয়ে দিয়েছ কিরকম? তখন মামার চাল যুবকটি বন্ধুদের কাছে ফাঁস করে দিল। সে কামরায় ঢুকেই ছেলেটিকে জল খেতে দেখেছিল। জলাতঙ্ক রোগে যা কদাচই সম্ভব নয়। তখন শ্রীকান্তর ভারী রাগ হলো তার মামার উপর। জলাতঙ্ক রোগে জল খেতে নেই এ কথা তাকে কিন্তু তিনি বলেননি, তাই তো তাকে এমন অপদস্থ হতে হলো এখন।
এইবার ফিরিঙ্গিরা আবার সেই কামরায় জাঁকিয়ে বসলো এবং স্পষ্ট ভাষায় মামাকে জানালো যে এবার তাকে নামতেই হবে এবং এর পরের স্টেশনেই। অসহায়ভাবে মামি বললেন, ওগো কি হবে তাহলে? মামা বললেন, কিছু ভেবো না গিন্নি, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ভগবানের নাম শুনে শ্রীকান্ত নিজেকে মনে পড়ে গেল এবং ঘাড়ের ব্যথাটা এতক্ষণে কতটা মরেছে জানবার জন্যে সে একবার ঘাড়টাকে এধারে ওধারে খেলিয়ে নিল। পরের স্টেশন আসাতেই মামা বললেন, এখানে তো হয় না, এখানে গাড়ি মিনিট খানেক দাঁড়ায়, পরের জাংশনে বদলানো যাবে না হয়? না, তা হইবে না, এখানেই তোমাদের নামিতে হইবে। তখন সবাই মিলে মামার বাক্স, তোরঙ্গ, বিছানা, সুটকেসে হাত লাগালো। দেখি কেমন তুমি না নামো। এই বলে একজন বাসনের থলেটা নামিয়ে দিয়ে বলল, হিয়ার আর ইউ। কুঁজোর জাত যাওয়ায় মামিমা হাই হাই করতে লাগলেন। ততক্ষণে দুজনে মিলে ধরাধরি করে ভারী ট্রাঙ্কটা নামিয়ে ফেলেছে। মামা তখন বাক্সের ওপরের বড় সুটকেসটা ওদের দেখিয়ে দিলেন। একজন গিয়ে সেটা নামালো। মামা বললেন, বেঞ্চির তলায় ওই তোরঙ্গটা ওই যে। একজন সেটা নামিয়ে বলল, এই তোমার তোরঙ্গ। মামা সংশোধন করে দিলেন, তুরঙ্গ নয়, তোরঙ্গ। তুরঙ্গ মানে তো ঘোড়া। সর্বশেষে বুদ্ধিমান যুবকটি ছোট হাত ব্যাগটা মামাকে এগিয়ে দিয়ে বলল, গুড বাই মিস্টার। মামা এতক্ষণ পুলকিত হয়ে ওদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন। এইবার বললেন, এই মদনপুর, এখানেই আমরা নামতাম। অতএব গুড বাই এবং থ্যাঙ্কস। শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। গল্প পাঠে আমি মধুবন্তী। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।